প্রশ্ন বিজেপি কিংবা তৃণমূলের নয়, প্রশ্ন হিন্দু কিংবা মুসলমানের নয়, প্রশ্ন কংগ্রেস কিংবা সিপিআইএম এর নয়, প্রশ্ন ভারত মাতা কিংবা জয় বাংলার নয়। প্রশ্ন হলো বাংলার অস্তিত্বের, বাংলার স্বাভিমানের, আমাদের মাটির বহুত্ববাদের, এই বহুদলীয় ব্যবস্থার, এই গণতন্ত্রের লড়াই। যদি মাটি থাকে, যদি দেশ থাকে, তাহলেই জয় বাংলা চলবে, তাহলেই জয় শ্রীরাম চলবে, বন্দে মাতারাম চলবে, ইনকিলাব জিন্দাবাদ চলবে, দুনিয়ার মেহনতি মানুষকে এক জায়গায় দাঁড় করাবার কথা চলবে, ফরওয়ার্ড ব্লকের জয় হিন্দ চলবে, আরএসপির বিপ্লব চলবে, এসইউসিআই এর পথ অবরোধ চলবে। কিন্তু এগুলো চলতে পারে না বাংলাদেশে। কোথায় ছিল জ্যোতিবাবুর বাড়ি? কোথায় ছিল প্রমোদ দাসগুপ্তের বাড়ি? কোথায় ছিল সৌগত রায় তথাগত রায়ের বাড়ি? কোথায় ছিল তপন শিকদারের বাড়ি? কোথায় ছিল সোমেন মিত্রর বাড়ি? কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি? কোথায় ছিল অনুকূল ঠাকুরের বাড়ি? এরা সবাই ছিলেন ওপারে। কোথায় ছিল বিনয় বাদল দীনেশের বাড়ি? কোথায় ছিল মাস্টারদা সূর্য সেনের বাড়ি? কিন্তু ওখানে ধর্মনিরপেক্ষতা চলেনি, একই বৃন্তে দুটি কুসুম চলেনি, কাজী নজরুল চলেনি, ওখানে মিলনের পদযাত্রা চলেনি, ওখানে সম্প্রীতির রাখি বন্ধন চলেনি। আমরা হেরে গিয়েছিলাম 1947 সালের 15ই আগস্ট। আর সেই ক্ষণ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। তাই আমাদের আবেদন সমস্ত বামপন্থী নিচু স্তরের কর্মী বন্ধুদের কাছে, আমাদের আবেদন সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে, যারা 15 বছর ক্ষমতায় থাকবার পরেও ওই তথাকথিত চাকরি বিক্রিতে অংশগ্রহণ করেননি, সেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওই অনিল বাবুর হুমকি, বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট, দিদি থেকে দিদিমা হয়ে যাবে কিন্তু ক্ষমতার পট পরিবর্তন হবে না। পশ্চিমবঙ্গে সিপিআইএম আগামী 100 বছর রাজত্ব করবে। সেদিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা মিথ্যা মামলায় জড়িয়ে গিয়ে যাবার পরেও নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে জোড়াফুল ছবি এঁকে তৃণমূল কংগ্রেসকে, মমতা ব্যানার্জিকে প্রাসঙ্গিক করছে, আমরা তাদের কাছেও আবেদন জানাচ্ছি, একবার ভেবে দেখুন। 4007 কিলোমিটারের বর্ডার বাংলাদেশের সঙ্গে আমাদের, তার মধ্যে পশ্চিমবঙ্গের 2217 কিলোমিটার, 556 মিটার বর্ডার খালি, 556 কিলোমিটার বর্ডারে কোনো ফেন্সিং নেই, কারণ রাজ্য সরকার জমি দিতে পারেনি। আমাদের মাটিকে ব্যবহার করে আজকে বিহার এবং ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। বনাঞ্চল, সীমাঞ্চলে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। এই যে মিথ্যার নামে প্রেম, তারপরে সেই প্রেমের পরে বিয়ে, বিয়ের পরে ধর্মান্তকরণ, ধর্মান্তকরণের পরে সম্পত্তি হরণ। এই লাভ জিহাদকে কে নিয়ে এসেছে শব্দবন্ধকে? বিজেপি নয়, নরেন্দ্র মোদী নয়, বিশ্ব হিন্দু পরিষদ নয়, ভারত সেবাশ্রম সংঘ নয়, আরএসএস নয়, রামকৃষ্ণ মিশন নয়, নিয়ে এসেছে সিপিআইএম এর কেরলের মুখ্যমন্ত্রী। আগে লাভ জিহাদের সঙ্গে সঙ্গে ল্যান্ড জিহাদ তৈরি হয়ে গেছে। আমরা আমাদের সীমিত শক্তি নিয়ে হুগলি জেলার মাটিতে দাঁড়িয়ে বলেছিলাম, we have been facing a silent demographic invasion in India. বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে। তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ আমাকে বলছেন, আমি নাম করে তাকে বিপদে ফেলতে চাই না, যে দাদা পঞ্চায়েত গঠন করতে গেছি, বুঝতে পারছি এরা বাংলাদেশি, কিন্তু ওরা জিতে এসেছে, ওদের সমাজ সংঘবদ্ধ, আমি কি করে তাকে ছড়াতে পারি? অনেক চেষ্টা করব, আমি প্রধানের পরিবর্তন করতে পারলাম না। আজ মুখ্যমন্ত্রী যদি শত চেষ্টাও করেন, তিনি আজ যদি মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় গিয়ে নিচে ধর্নায় বসেন, এই অবস্থা পরিবর্তন করতে তিনি পারবেন না। কারণ এই সর্বগ্রাসী মৌলবাদ, এই ইসলামিক ফ্যাসিজম, এর কোনো কাল হয় না, এর নির্দিষ্ট কোনো ধর্ম হয় না, এটা একটা হাইড্রা হেডেড মনস্টার, এটাকে শেষ করে দিতে হবে। যারা আজকে বিজেপির সমালোচনা করছেন, মনে রাখবেন, ডোমজুড়ের ওই সাম্প্রদায়িক সংঘর্ষের পর একজন দাঁড়িয়ে বক্তৃতা করে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করলো, কদর্য ভাষায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিল। ভারতীয় জনতা পার্টি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির বিরোধী, তার নীতির বিরোধী, তার সরকার পরিচালনার পদ্ধতির বিরোধী, তার সন্ত্রাসের বিরোধী, তার আগ্রাসনের বিরোধী, তার গণতন্ত্র হরণের বিরোধী, তার শব্দচয়নের বিরোধী। কিন্তু তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা। আমরাই বেরিয়ে এসে তার প্রতিবাদ করেছি যে এই ভাষায় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানার উদ্ধত্ত ভবিষ্যতে যেন কারণ না হয়। কিন্তু এটা হবে। তৃণমূল কংগ্রেসের একজন ক্যাবিনেট মিনিস্টার তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন, আমরা যারা মুসলমান হয়ে জন্মাইনি, আমরা দুর্ভাগা, অর্থাৎ দাওয়াতে ইসলাম। প্রত্যেক মুসলমানের উচিত একজন করে আমাদের মতো লোককে ধরে নিয়ে গিয়ে ওইখানে ঢুকিয়ে দেওয়া। আধুনিক সমাজে এটা আমাদের দেশের সাংবিধানিক প্রধান গতকালকে ওনার মিটিং নিয়ে যেভাবে বর্তমান শাসক দল পশ্চিমবঙ্গ সরকার যেভাবে কাজ করেছে, মরতে চাই কিন্তু অন্যের হাতে নিজের শরীরটাকে অপবিত্র করে দেব না। ভারতবর্ষে এই দৃশ্য কেউ কোনোদিন দেখেনি। মধ্যযুগের বর্বরতার কথা মনে করিয়ে দিচ্ছে জহরব্রতের কথা। আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি? মুর্শিদাবাদে আগুন লাগলো, ওপার বাংলার দিকে তাকান, ওপার বাংলায় আমাদের কথা তো অনেক দূরের কথা। শ্রীমতী ইন্দিরা গান্ধী, কংগ্রেসীরা স্লোগান দিতেন এশিয়ার মুক্তি সূর্য। 71-এর যুদ্ধে শ্রীমতী ইন্দিরা গান্ধী অটল বিহারী বাজপেয়ীর বাড়িতে দেখা করতে গিয়েছিলেন বিরোধীদের সমর্থনের জন্য। দীর্ঘ বৈঠকের পর যখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বেরিয়ে আসছেন,
তখন ইন্দিরা গান্ধী বিবৃতি দিলেন, আমি একজন নেতার সঙ্গে দেখা করব বলে এসেছিলাম, আমি ফিরে গেলাম একজন স্টেটসম্যানের সঙ্গে দেখা করে। সেদিন কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম ইন্দিরা গান্ধীর পাশে। দেশ যখন বিপদের মধ্যে আছে তখন বিজেপি কোনো রাজনীতি করে না, নেশন ফার্স্ট। এগিয়ে গিয়েছিলেন শ্রীমতী গান্ধী সমস্ত বিরোধীদের সমর্থন নিয়ে। 30 লক্ষ মানুষ মারা গিয়েছিল 71 সালে খান সেনাদের হাতে, রাজাকারদের হাতে। যশোর মিলিটারি ক্যান্টনমেন্টে 1,30,000-এর বেশি মহিলাকে পাওয়া যায় যাদের স্তন পর্যন্ত কাটা ছিল। এই বর্বরতা, এই জেনোসাইড আধুনিক পৃথিবীর অন্যতম বড় গণহত্যা। আজকে বাংলাদেশ ভুলে গেল সব ঘটনা। রবীন্দ্রনাথের প্রতিমা ভাঙছে বাংলাদেশে। আজকে সেখানে সত্যজিৎ রায়ের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো, সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দখল করে নেওয়া হলো, ওখানে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে। আর মালদা জেলার শাসক দলের এক ছাত্র নেতা তিনি রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন লাগিয়ে দিলেন। নড়িয়া জেলার সরস্বতী পুজোয় স্কুলে পোস্টার পড়ছে, মূর্তি পূজা বন্ধ করো। মালদার দিকে তাকান, দিনাজপুরের দিকে তাকান, মুর্শিদাবাদ দেখুন, উত্তর 24 পরগনা দেখুন। মুর্শিদাবাদে কিছু মানুষ বলছে প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবা না, মোড়া পোড়াতে পারবা কিন্তু হরিবোল দিতে পারবা না। এটা কি আমরা বাংলাদেশে বসবাস করছি? আজকে এর বিরুদ্ধে সংঘবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলা দরকার। এই লড়াই কোনো একটা রাজনৈতিক দলের লড়াই নয়, এই লড়াই শুধু বিজেপির লড়াই নয়, এই লড়াই তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীদের লড়াই তৈরি হওয়ার প্রয়োজন। এই লড়াইয়ের জন্য আহ্বান জানাচ্ছি সিপিআইএম এর সমস্ত বামপন্থী নিচু দলের কর্মীদের, যারা দীর্ঘ 34 বছরের অমৃত রস পান করেননি, যারা মধ্য মেধা নিয়ে কোনো কলেজের অধ্যাপকনার চাকরি গ্রহণ করেননি, যারা তথাকথিত হারমাত নাম তাদের বুকের উপরে কেউ এঁটে দেননি, যারা এখনো স্বপ্ন দেখেন বিপ্লবের, তারা এগিয়ে আসুন। কারণ এই মুহূর্তে একটা নতুন সরকারের প্রয়োজন আছে, নতুন ভোরের প্রয়োজন আছে। মুখ্যমন্ত্রী যেদিন ক্ষমতায় এসেছিলেন সেদিন রাজ্যের ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা। আজকে সেই ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 7 লক্ষ কোটি টাকায়। আমরা এফআরবিএম এর লিমিট ভাঙতে চলেছি। হুগলি জেলার আলু চাষিদের দিকে তাকান, মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন পশ্চিমবঙ্গের আলু বাইরে যাবে না। হুগলি জেলার সবচেয়ে বড় গ্রাহক উড়িষ্যা, উড়িষ্যা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে তারা আজকে আলু চাষে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল। মারা গেল হুগলি জেলার চাষিরা। একটার পর একটা কৃষকের আত্মহত্যা ঘটেছে। কেন্দ্রীয় সরকারের ফসল বীমা যোজনা পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা যায়নি। কেন্দ্রীয় সরকারের দরিদ্র মানুষের জন্য পরিকল্পনা, যারা ছুতোর মিস্ত্রির কাজ করেন, সাইকেলের লিক সারানোর কাজ করেন, যারা কাঠের মিস্ত্রির কাজ করেন, জুতো সারানোর কাজ করেন, ইলেকট্রিশিয়ানের কাজ করেন, প্লাম্বারের কাজ করেন, অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, তাদের জন্য পিএম বিশ্বকর্মা 7.5 লক্ষ অ্যাপ্লিকেশন পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা যায়নি, কারণ এখানকার সরকার সেটা গ্রহণ করেনি। 43টা রেলের প্রজেক্ট পশ্চিমবঙ্গে আটকে আছে। তার কারণ হচ্ছে জমি জট খুলতে পারেনি। সিঙ্গুরের আন্দোলন পশ্চিমবঙ্গের ক্ষমতার পট পরিবর্তন করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করেছিল, কিন্তু সিঙ্গুরের আন্দোলন একটা বার্তা পৌঁছে দিয়েছে দেশ এবং দেশের বাইরে যে ওয়েস্ট বেঙ্গল ইজ নো মোর ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট। রাজ্যে কোথাও কোনো বিনিয়োগ নেই। রাজ্যের প্রাক্তন যিনি শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি শিল্পমন্ত্রী, ঘোষণা করেছিলেন 1,40,000 কোটি টাকার মৌ তিনি স্বাক্ষরিত করেছেন। কিন্তু আমরা পার্থ চট্টোপাধ্যায়কে দেখেছিলাম উত্তর 24 পরগনায় একটি মুরগির হ্যাচারি উদ্বোধন করতে। আপনারা মুখ্যমন্ত্রীকে মঞ্চে সাঁওতালি নৃত্য করতে দেখতে পাবেন, আপনারা মুখ্যমন্ত্রীকে দার্জিলিং এ গিয়ে মোমো বানাতে দেখতে পাবেন, আপনারা মুখ্যমন্ত্রীকে মঞ্চের উপরে অস্থির পদচালনায় দেখতে পাবেন, আপনারা মুখ্যমন্ত্রীকে ধর্নায় দেখতে পাবেন, আপনারা মুখ্যমন্ত্রীকে অত্যন্ত সাবলীলভাবে চলচ্চিত্রকারীদের সঙ্গে দেখতে পাবেন। কিন্তু মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের কোনো বড় শিল্প উদ্ঘাটন করছেন নারকোল ফাটিয়ে কিংবা প্রদীপ জেলে, এই দৃশ্য 15 বছরে কেউ কোনোদিন দেখতে পান না। আরে পশ্চিমবঙ্গে বিনিয়োগ চাই, পশ্চিমবঙ্গের বিনিয়োগ, বড় শিল্প ছাড়া আমাদের কোনো ভবিষ্যৎ নেই। হুগলি জেলার মানুষ আজকে পরিযায়ী শ্রমিক, তারা বলছেন আজকে আহমেদাবাদ যান, সুরাট যান, ইন্দোর যান, মহারাষ্ট্রের পুনেতে যান, নাসিকে যান, যত পাথরের ডায়মন্ড জুয়েলারির কাজ করছে কারা? কাজ করছে হুগলি এবং মেদিনীপুর জেলার মানুষ, হাওড়ার কিছু অংশের মানুষ। গোবিন্দরাম ঢোলকিয়া পৃথিবীর অন্যতম বড় হিরে ব্যবসায়ী, যিনি নিজে প্রথম জীবনে একটি দোকানে কর্মচারী ছিলেন। এই বিরাট সাম্রাজ্য তিনি স্থাপন করেছেন। তার বিরাট সোশ্যাল ওয়ার্কের কারণে তার বহু প্রতিষ্ঠান বিনা পয়সায় চলছে। তিনি তামাকের বিরুদ্ধে, মানে তামাক সেবনের বিরুদ্ধে ব্যাপক প্রচার করেন। তার কোম্পানিতে চাকরি করতে গেলে প্রাথমিক শর্তই হলো তামাকু ছোড়ো নেই তো কোম্পানি ছোড়ো। তাকে ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভায় নিয়ে এসেছেন, বেশি দূর লেখাপড়া জানেন না। তিনি আমায় বললেন যে একদিনের যদি বাঙালিরা যদি ধর্নায় চলে যায়, মানে বন্ধে চলে যায়, হাত উঠিয়ে নাই আমরা কাজ করব না, তাহলে অন্তত সুরাট, আহমেদাবাদ আর মুম্বাইয়ের হিরে ডায়মন্ড মার্কেট কোলাপস করে যাবে। আজকে আমাদের এই শক্তি আছে, কিন্তু আমাদের রাজ্যে কোনো হাব তৈরি করা সম্ভব হচ্ছে না, কারণ এ রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। টোটাল অ্যানার্কি, টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি।
সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক পরিকাঠামো এই রাজ্যে ভেঙে পড়েছে। ভারতের রাষ্ট্রপতি মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসীদের একটি সর্বভারতীয় সম্মেলনে যোগ দিতে আসছেন। পশ্চিমবঙ্গ সরকার না বলে তৃণমূল সরকার বলা ভালো, তারা তাকে মাঠের ব্যবস্থা করলেন না, একটি ঘিঞ্জি এলাকার মধ্যে ঢুকিয়ে দিলেন। ভারতের ইতিহাসে এই নজিরবিহীন ঘটনা এর আগে কোনোদিন ঘটেনি। এর আগেও তার গায়ের রং নিয়ে, তার জন্ম নিয়ে এই আমাদের শাসক দলের কিছু মানুষ মন্তব্য করেছিলেন, পরবর্তীকালে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু ওটা ক্ষমা ছিল না, ওটা মিথ্যাচার ছিল। ওই ক্ষমা প্রার্থনা ছিল সম্পূর্ণ নাটক। গতকাল তারা সেটা প্রমাণ করে দিলেন। আরে ভারতের রাষ্ট্রপতি, যার প্লেজারে একটা রাজ্য সরকার টিকে থাকে, যিনি যদি চান যে কোনো সময় যে কোনো সরকারকে বরখাস্ত করতে পারেন, ভারতের সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে। যার নামে দেশ শাসন চলে, আইনত এই সমস্ত ভারতবর্ষের সমস্ত জমির মালিকানা যার, সেই রাষ্ট্রপতি অপমানিত হলেন নজিরবিহীনভাবে। রাষ্ট্রপতি তার বেদনা, তার আহত হৃদয় নিয়ে মানুষের সামনে ব্যক্ত করে গেলেন। কোথায় মন্ত্রী, কোথায় মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী তার পরের দিন তাকে আক্রমণ করলেন। আজকে এই অবস্থার পরিবর্তনের প্রয়োজন আছে। দেখুন, আমাদের লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, আমাদের লড়াই কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই হিংসা তৈরি করা নয়। সারা ভারতবর্ষের মানুষ আশীর্বাদ দিয়ে আমাদের আগে এই জায়গায় পৌঁছে দিয়েছে। একটা সময় ছিল যখন আমরা 242টা আসনে লড়াই করে 2টো আসনে জয়লাভ করেছিলাম। আমাদের তখন মানুষ দেখে বলতো হাম দো হামারা দো, এটা ফ্যামিলি প্ল্যানিং এর পার্টি, পরিবার পরিকল্পনার পার্টি, কোনো দিন পারবে না। কিন্তু সেদিন আদবানিজি বলেছিলেন হ্যাঁ হাম দো হামারা দো আর বাংলাদেশ সে আনে দো। আজকে তাকিয়ে দেখুন মুর্শিদাবাদের চিত্র। ওটা মুর্শিদাবাদে থেমে থাকবে না, ওটা আপনার বাড়ির দরজা পর্যন্ত এসে পৌঁছবে। আজকে গোটা কলকাতা শহর একটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে, গোটা পশ্চিমবঙ্গ রাজ্য বৃদ্ধাশ্রম। টোটাল এক্সোডাস, মেধা চলে যাচ্ছে, পুঁজি চলে যাচ্ছে ভিন্ন রাজ্যে। কারণ বিজেপিএস এর মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে যারা দাঁড়িয়ে বলেন এত ভালো শিল্পবান্ধব পরিস্থিতি অতীতে কোনোদিন ছিল না, তাদের 10 বছরের রেকর্ড দেখুন। বিজেপির কথাই বিশ্বাস করতে হবে না। যারা তৃণমূল কংগ্রেসের কর্মী বাড়িতে বসে শুনছেন, একবার এক একটা কোম্পানির নেট খুলুন, মুখ্যমন্ত্রীর ছবি দেখুন বিজেপিএস এ, পাশে শিল্পপতির ছবি দেখুন, কোম্পানির নাম টাইপ করুন, তাদের ওয়েবসাইটে যান, গিয়ে দেখুন গত 10 বছরে তারা কোন রাজ্যে বিনিয়োগ করছে। পশ্চিমবঙ্গ থেকে পুঁজি তৈরি যারা করেছিলেন, তাদের বিনিয়োগের ডেস্টিনেশন হলো উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড। বাংলার একজন বাঙালি শিল্পপতি বিশাল বিনিয়োগ করেছেন গোয়ায়, বিনিয়োগের জন্য জমি নিয়ে নিয়েছেন উড়িষ্যায়। কাজ শুরু হবার পথে, এখন আসামে যাবেন কাজ করতে, কিন্তু পশ্চিমবঙ্গে নেই। কারণ জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট, বিচার ব্যবস্থা আক্রান্ত। বিচার চলাকালীন ঘরের মধ্যে মানুষ ঢুকে পড়ছেন। তৃণমূল কংগ্রেসের আইনমন্ত্রী, পেশায় আইনজীবী, তার উকিলদের নিয়ে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে হই হল্লা করে চলে আসছেন। আপনারা নিজেকে প্রশ্ন করুন, আজকে এই অভিষেক মনু সিংভি কংগ্রেসী, কপিল সিবাল কোন রাজনৈতিক দল করেন? শ্বেতপত্র প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে জানাতে বলুন। দলের ভিতরে প্রশ্ন করুন, কত কোটি কোটি টাকা এরা নিয়েছে, কি হলো মামলা করে? এসআইআর এর ভবিষ্যৎ কি বলছে সুপ্রিম কোর্ট? 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল, কত টাকা ব্যয় হলো উকিলদের পিছনে। একটা সরকার মানুষের দেব করের টাকা খরচা করে চলেছে কিছু চোরেদের বাঁচানোর জন্য। আরে মাছ খাই যে সব পাখিতে, মাছরাঙাটাই কলঙ্কিনী। যত দোষ আমার দাদা পার্থদা, হ্যাঁ পার্থ চ্যাটার্জি পুরো কাজটা করেছেন। আর অন্য লোককে তুলসী পত্রে নিতপত্র লাগিয়ে তারা আস্তে আস্তে করে এই অমৃত পান করেছিলেন। তৃণমূলের কোন নেতা বাদ গেছে? আপনি এই যে ধর্মনিরপেক্ষতার কথা যারা বলছেন তাদের জিজ্ঞাসা করুন, ফিরাদ হাকিমের মেয়েরা কোন মাদ্রাসায় পড়েছেন জিজ্ঞাসা করুন। আরেকজন যে মন্ত্রী আছে জাভেদ খান, তার ছেলে কোন মাদ্রাসায় পড়েছে জিজ্ঞাসা করুন। এই যে বড় বড় মুসলমান বিড়ি ব্যবসায়ীরা আছেন, 600 কোটি টাকার মালিক, যারা বিভিন্ন সময় দাঁড়িয়ে মুসলিম সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের কোন ছেলে মেয়ে কোন দেশে আছে, কোনখান থেকে পড়াশোনা করেছে, কোন খারিজি মাদ্রাসায় MBA করেছে, একটু খোঁজ নিয়ে দেখবেন। ছেলে মেয়ের সংখ্যা কত? 2, খুব মেরে কেটে 3। আর তার যে কর্মচারী ঝাড় দেয়, মাইনে কত? মাসে 9,000। বাচ্চা কত? 9টা। বলছে আরো নিতে হবে, সংখ্যা দিয়ে দেশ দখল করে। আজকে এই অবস্থার পরিবর্তন চাই, এটা বুঝতে হবে আপনাদের। পৃথিবী জুড়ে আজকে মানুষ এই আগ্রাসনের শিকার, এই ধর্মান্ধ মৌলবাদের শিকার। আর এ রাজ্যে তো আরো চন্মনে ব্যবস্থা, এ রাজ্যে তো ভাবা যায় না। এ রাজ্যের ভোটার লিস্ট যা আছে সেটা একদম দেখিয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন হাম কিসি সে কম নেই। স্বয়ং ব্যাসদেব লিখে গেছেন, মহাভারত কে লিখেছেন? ও ব্যাসদেবকে চ্যালেঞ্জ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যাসদেব বহু চেষ্টা করে একটা ধৃতরাষ্ট্র তৈরি করতে পেরেছিলেন যার 100টা বাচ্চা। আমাদের বাংলার ভোটার লিস্টে এগিয়ে বাংলা, আমরা 7 জন ধৃতরাষ্ট্রের সন্ধান পেয়েছি, 7 জন ধৃতরাষ্ট্র। দাদু খায় নাতি খায়, ছোটবেলায় শুনেছিলেন না? এখানেও আছে। দাদুর বয়স 42, নাতির বয়স 22। ভেবে দেখুন, দুজনেই ভোটার। বলছে এটা চলবে না,
এদের রাখতে হবে, এরা বিপ্লবী। বাবার ছেলের বয়সের পার্থক্য 10, মাত্র 10, মানে 9 বছর থেকেই জন্মনে ছেলে। এদের তো খুঁজে খুঁজে বঙ্গবিভূষণ পুরস্কার দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী বলছেন এরা রাজ্যের গর্ব, এদের নাম ভোটার লিস্টে রাখতে হবে। বলছেন ওপার বাংলায় যারা ভাঙচুর করেছে, হিন্দুদের মেরেছে, কি হয়েছে? ওরা তো বাংলায় কথা বলে। আমি ওদের জন্য আমাদের রাজ্যের পাঠ্যপুস্তকের রামধেনুকে রংধেনু বানিয়ে দিয়েছি। আমি ওদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি যে রবীন্দ্রনাথের গান গেয়েছিল বলে লগ্নজিতাকে কেউ নামিয়ে দিয়েছে বলে যে মাতৃবন্দনা চলবে না। তাতে কি হয়েছে? রবীন্দ্রনাথ পড়তে হবে না, বাংলা এগিয়ে চলেছে, আমরা থেমে নেই। রবীন্দ্রনাথ গীত বিতান লিখেছিলেন, আমরা কবিতা বিতান পেয়ে গেছি। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি রিপ্লেস করে দেওয়া হয়েছে কথাঞ্জলি দিয়ে। এগিয়ে বাংলা, এগিয়ে চলেছে বাংলা, আমরা পিছিয়ে থাকবো না। আমাদের ঋণ 7 লক্ষ কোটি টাকা, 5 লক্ষ সরকারি শূন্যপদ ধ্বংস, রাজ্য সরকারের কর্মচারীরা ডিএ পাচ্ছেন না। বলছেন তাতে কি হয়েছে? ওপার বাংলা আর এপার বাংলা তো এক। আবার তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে প্রশ্ন রাখছি, আরেকবার দেখুন, ইউটিউবে যান, সার্চ করুন মুখ্যমন্ত্রী ইনফিল্ট্রেশন, লিখুন, টাইপ করুন। 2005 সাল দিয়ে এখন তো এআই এসে গেছে, সার্চ করে দেখবেন মুখ্যমন্ত্রীর সেই ভিডিও। উনি সমস্ত কাগজ ছুঁড়ে দিলেন স্পিকারের টেবিলে, বললেন বাংলাদেশিদের দিয়ে সিপিআইএম পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ভরিয়ে তুলেছে। ও কাগজগুলো এখন কোথায়? আমরা খুঁজে বেড়াচ্ছি দিল্লিতে যে কাগজ কার কাছে। আমরা পার্লামেন্ট সেক্রেটারিটা খোঁজ করতে পারছি, কাগজের খোঁজ পাওয়া যাচ্ছে না। তৃণমূলের এক বন্ধু মন্ত্রী বন্ধুকে জিজ্ঞাসা করলাম, ভাই ওই কাগজগুলো কোথায়? বলে ছাড়ো তো। মানে ছাড়বো কেন? এগুলো ছাড়া যাবে না। আপনি দেখুন চারদিকের অদ্ভুত পরিস্থিতি, কেউ একটি প্রশ্ন করছেন না। হুগলি জেলা থেকে আপনারা এত মানুষকে জিতিয়ে এখান থেকে পাঠিয়েছেন, এতজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছেন, মন্ত্রী আছেন, হুগলির আলু চাষের জন্য, হুগলির ইরিগেশনের জন্য, হুগলির বাঁধের জন্য, হুগলির প্রাচীন সম্পদকে রক্ষা করবার জন্য, হুগলির আর্কিওলজিক্যাল আর্টিফ্যাক্টস গুলোকে বাঁচিয়ে রাখবার জন্য কেউ বিধানসভায় কোনোদিন কথা বলেছেন? একই অবস্থা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বাজেটারি অ্যালোকেশন, মুখ্যমন্ত্রী উত্তরকন্যা তৈরি করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন উত্তরকন্যা, উত্তরবঙ্গের কাউকে আর কলকাতায় কষ্ট করে আসতে হবে না। সচিব যাবে, মন্ত্রী যাবে, পালা করে বসবে। বাজেটারি অ্যালোকেশন কত? জল গরম হয় না। উত্তরবঙ্গের মন্ত্রী বাজেট বক্তৃতার দিন একটু আস্তে করে বলে, আরে একটু বাড়লে হতো না। মানে জোরে বলবার ক্ষমতা নেই। দিদি ওখান থেকেই বলে দেবেন চপ, বসে পড়বে। কতদিন চলবে এভাবে রাজ্য? কেন প্রতিবাদ নেই? আজকে একটার পর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বেসরকারিকরণের দিকে যাচ্ছে। আপনি কলকাতার অভিজাত এলাকাগুলোর দিকে তাকান, সল্টলেকে যান, আলিপুরে যান, যোধপুর পার্কে যান, রাসবিহারীতে যান, গল্ফ গ্রিনে যান, গড়িয়াহাটে যান, আপনি হাওড়া শহরের অভিজাত এলাকায় যান, আপনি চুচুড়া দেখুন, চন্দননগর দেখুন, আপনি শ্রীরামপুর দেখুন, আপনি পাণ্ডুও বিভিন্ন বাড়ি দেখুন। মেধাবী ছাত্র বাড়িতে নেই, বাংলায় চাকরি নেই, কারণ ইঞ্জিনিয়ার চাকরি করছে 22,000 টাকা মাইনের কল সেন্টারে। রাজমিস্ত্রির কাজ, ধান কাটা ছেড়ে রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছে ইন্দোরে। আমি গিয়েছিলাম, আমাদের যারা ভারতীয় বাংলার যারা আছেন তাদের জন্য আমাদের প্রোগ্রাম চলছে। কত টাকা পান? বলছে পশ্চিমবঙ্গে 370 টাকা। এখানে কত? 950। বাঁচে কত? বলে তা ধরুন মেরে কেটে 850 টাকা, 800 টাকার মধ্যে হয়ে আমাদের থেকে যায়, বাড়িতে টাকা পাঠাই। আপনি বিভিন্ন দাসপুরের গ্রামে যান, বাড়ির দিকে তাকান, সামনে মোরামের রাস্তা, পঞ্চায়েত রাস্তা তৈরি করতে পারেনি, বাড়ির সামনে I-20 গাড়ি দাঁড়িয়ে আছে, সুন্দর বাড়ি বানিয়েছে। কোথায় ছিল বাড়ি? বলছেন গুজরাট। বাংলাকে গুজরাট হতে দেবো না। পশ্চিমবঙ্গে হুমকি চলেছে, চাইনা মোদের বুলেট কার, মমতা দি আরেকবার। গুজরাটের সরকার গুজরাটকে কি দিয়েছে? গুজরাটের সরকার গুজরাটকে গিফট সিটি দিয়েছে, গুজরাটের সরকার গুজরাটকে সানন্দা দিয়েছে। আপনার এখানে ন্যানো গাড়িটা ওখানে নিয়ে চলে গেছে। গুজরাটের সরকার স্ট্যাচু অফ লিবার্টি দিয়েছে। গুজরাট বিদেশি বিনিয়োগ নিয়ে এসেছে, আর আমাদের সরকার আমাদের গুলশান কলোনি উপহার দিয়েছে, আমাদের মুর্শিদাবাদ দিয়েছে, মহেশতলা দিয়েছে। এই অবস্থার পরিবর্তন চাই। আজকে চারিদিকে পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের 12টি রাজ্যে এসআইআর চলছে। অবিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ু, কেরল, সেখানে এসআইআর সম্পূর্ণ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে বলছে চক্রান্ত, নাম কেটে দেবার চক্রান্ত। কিসের নাম কেটেছে? বিএলও কারা ছিল? রাজ্য সরকারের অফিসার। বিজেপির ফর্ম 7কে কারা বাজেয়াপ্ত করেছে? পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ। তৃণমূল আক্রমণ করেছে, বিজেপির কর্মীদের উপরে খুন করেছে, মারধর করেছে। আরে খুন তো আমাদের সিপিএম করেছিল। আনন্দ মালিক থেকে শুরু হয়েছে হুগলিতে, তারপর কঙ্কার টুডু। 2021 সালে 2রা মেয়ের পর 56 দিনে 27 জন বিজেপি কর্মীকে খুন করেছে। কিন্তু বিজেপির বক্তব্য, যতই করো হামলা, বিজেপি জিতবে বাংলা। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার চলে গেছে, সরকার নেই। আগ্রাসনের মধ্যে দিয়ে, ভাতৃহত্যার মধ্যে দিয়ে দীর্ঘকালীন, কারণ সরকারকে টিকিয়ে রাখা যায় না। তাই এক ব্যাপারে নিশ্চিত থাকবেন, কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত এই দলের বিস্তৃতি, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত তৈরি হবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার। পরিবর্তন আসন্ন, পরিবর্তন অবশ্যম্ভাবী। এই পরিবর্তনকে কেউ রোধ করতে পারবেন না।
মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবকে টেনে নিয়ে চলে এসেছেন, মা কালী ওনার ফাইল নিচ্ছে না, এখন তিনি চলে গেছেন মহাকাল, উত্তরবঙ্গে মহাকাল হবে, উনি দেবতার দরজায় দরজায় ঘুরছেন, কিন্তু আসল গণদেবতা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে এবার নাও ছুটি। দীর্ঘ পথ চলে তিনি ক্লান্ত পরিশ্রান্ত, তার বিশ্রামের প্রয়োজন আছে। আমরা আপনাকে ছেড়ে চলে যাব না, আপনি আমাদের মাঝখানেই থাকবেন, বিরোধী হয়ে থাকবেন, ধর্ণা দিয়ে থাকবেন, আন্দোলনের মধ্যে থাকবেন, সমালোচনার মধ্যে থাকবেন। খালি নরেন্দ্র মোদী একটু বেশি বলে ফেলছেন, মানুষ নিচ্ছে না, বলছেন নরেন্দ্র মোদী সরকারটাই ফেলে দেবো। মানুষ ভাবছে কি, এরা তো ডেঙ্গির মশা মারতে পারেন, এরা মোদি মারবে কি করে? এটা মানুষের প্রশ্ন। সুতরাং আজ এই অবস্থা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। দেখুন, আমাদের, আমি আবার বলছি, কোনো ব্যক্তি আক্রমণ নয়, কোনো বোমা নয়, কোনো গুলি নয়, কোনো কদর্য শব্দের ব্যবহার নয়, কোনো বুথজ্যাম নয়, কোনো বাইক বাহিনী নয়। তৃণমূল কংগ্রেস চলে যাবে, তৃণমূলকে না বলে দিন না। তৃণমূল মানে না, নো মিনস নো। কিন্তু একটা ব্যাপারে হ্যাঁ, কেন কোথায়? আজকে ভারতের T20 ম্যাচের ফাইনাল, এখানে তৃণমূল আর আমরা একদিকে। তাই আর এই মিটিংটা চলা মানে নরহত্যার সামিল হবে। যে কোনো সময় মানুষ আমাকে আক্রমণ করবে এবং এরপরে আমাদের কর্মীরা খেপে যাবে। সবাই আমরা আজকে জিততে চাই, আমরা দেশের জয় দেখতে চাই, তৃণমূলও দেখতে চাই, আমরাও দেখতে চাই। আজ আমরা জিতবো বিশ্বকাপ, T20 বিশ্বকাপের ভারতের জয়ের জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করব। শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, অপশব্দের ব্যবহার করবেন না, পতাকাকে উঁচু করে থাকবেন। আবেদন করছি বামপন্থীদের কাছে, কংগ্রেসীদের কাছে, তৃণমূলীদের কাছে, এই লড়াইয়ে মতাদর্শ বুকে রাখুন। যদি খুব বেশি কষ্ট হয় বিজেপিকে দেখে, অচ্ছুত মনে হয়, বাঁ হাতে বোতামটা টিপে দিন, কিন্তু দিন, এছাড়া কোনো রাস্তা খোলা নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ 16 বাংলা। জয় হিন্দ, বন্দে মাতরম।